অনেক তকমা আছে, যাদেরকে চিনেও না, হ্যাঁ তকমা আছে, লাগানো হয় কেন? না তকমা যারা লাগায় নিজেরা লাগায়, আর বিশেষ করে সাংবাদিকরা এই তকমাগুলি তৈরি করে। একটা সংগঠন না যে প্রযোজক এনে দিবে, প্রযোজকটা যে ডিরেক্টর তারই জোগাড় করতে হয়, তার মেধা তার মেধার গুণে সে জোগাড় করে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত আছে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব, উনি একজন নির্মাতা, চলচ্চিত্র পরিচালক শাহিন সুমন ভাই। তার সাথে কথা বলবো, এবং সে শুধু একজন পরিচালকের না, আমার অনেক শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। সে আমাকে খুব ভালোবাসে, তো চলো তার সাথে কথা বলবো। ভাইয়া ভালো, কেমন আছেন? ভাইয়া, আপনি এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কিভাবে এবং কার মাধ্যমে? চলচ্চিত্র নির্মাতা হব এটা আসলে আমার ভিতরে ছিল না। মানে ছাত্র অবস্থায় মঞ্চ নাটক করতাম, লিখতাম, পরিচালনা করতাম। পরবর্তী সময়ে ঢাকা শহরে বিভিন্ন সিনেমা হলের ব্যানার দেখলে, পরিচালকের নাম দেখলে মনে হতো যে আমার নামটা যদি ওই জায়গায় যেত। কিন্তু সেই অর্থে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই অঙ্গনে বা এই এফডিসির অঙ্গনে আমার আত্মীয় স্বজন, চোদ্দ গোষ্ঠী কেউ নাই যার হাত ধরে আমি আসতে পারি। আমার পরম সৌভাগ্য, এই চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক, আমাদের অনেক গুণী নির্মাতা, আমাদের আবিদ হাসান বাদল ভাই, মরহুম আবিদ হাসান বাদল ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়। এক পর্যায়ে পরিচয় হওয়ার পর উনি আমাকে এই এফডিসিতে আসা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেন এবং নিয়ে আসেন। ওনার সাথে আমি সহকারী পরিচালক হিসাবে বলবো যে কাজ করিনি, কিন্তু সহকারী পরিচালকের মতোই আসতাম, যেতাম, থাকতাম, আড্ডা মারতাম। আর সেই সময়েই আমার প্রথম প্রযোজক, যার কাছে আমি কৃতজ্ঞ, মেহেদী হাসান কাকুর নাম, তার মাধ্যমে আমার চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা। সিনেমার নাম গডফাদার। ওই সিনেমায় পপ গুরু আজম খান ছিল। প্রথম সিনেমা নির্মাণ করতে গিয়ে সহযোগিতা পেয়েছি আমি নায়ক রুবেল ভাইয়ের, বিশেষভাবে তার কথা বলতে হয়। নায়ক রুবেল ভাই যদি সহযোগিতা না করতো সেই সময় সেই ছবিটা হতো না, এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার এডিটর আছে, বাংলাদেশের নাম করা একজন এডিটর, তৌহিদ হোসেন চৌধুরী। আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে, তার সার্বিক সহযোগিতা পেয়েছি। আমাদের কোরিওগ্রাফার আছেন একজন সাইদ খান কালো, আমার খুব কাছের বন্ধু, তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তার কাছ থেকে আমি ল্যান্স শিখেছি, কোন ল্যান্সের কী ইফেক্ট, কোন ল্যান্সটা কী, মানে কোন ল্যান্সের কতটুকু ধারণ ক্ষমতা, কতটুকু আসে পর্দায়, বিভিন্ন কিছু কারিগরি দিক শিখতে পেরেছি। আর সহকারী পরিচালক হিসেবে কাজ না করলেও বিভিন্ন শুট নিয়ে বসে থাকতাম, দেখতাম। বিশেষ করে আমার প্রয়াত শিক্ষাগুরু আবিদ হাসান বাদল ভাইয়ের কাজ দেখতাম, অনুপ্রাণিত হতাম, এবং আমি ভিতরে প্রস্তুতি নিয়েছিলাম যে একদিন সিনেমা নির্মাতা হব। কিন্তু নির্মাতা হতে চাইলেই তো এটা সহজ কিছু না, একদম ফাইন্যান্সের পেতে হবে, প্রযোজক না পেলে, লোক নিয়ে না পেলে তো সিনেমা হবে না। তো আমার পরম সৌভাগ্য বলবো, আল্লাহর অশেষ রহমত, বাবা মার দোয়া, মানুষের দোয়া, আমি প্রথম ছবি নির্মাণ করতে গিয়ে আরো 3টি ছবি পাই। মানে আমার ছবি প্রমাণিত হওয়ার আগে, রিলিজ করার আগে এতটা নাম সুখ্যাতি ছড়ায় সবার মধ্যে যে পরিচালক হিসাবে প্রথম ছবি হিট করার আগে, প্রথম ছবি রিলিজ করার আগে আমি আরো 3টা ছবি পাই, 4টা ছবি। 4 ছবি দিয়ে পদচারণা শুরু, একটার পর একটা ছবি নির্মাণ করা শুরু করি, এবং ছবি রিলিজ করার পর প্রতিটা ছবি ব্যবসা সফল হয়। পিস্তবাড়িতে তকমা লাগে সবগুলি ছবিতেই। আর দিনে দিনে এই আজকের যে দিন, এখন পর্যন্ত 50-এর অধিক চলচ্চিত্র নির্মাণ করেছি, এবং বেশিরভাগই ব্যবসা সফল। এবং এই প্রসঙ্গে আরেকটা বলি, বাংলাদেশের সর্বাধিক ছবি শাকিব খান, সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে দামি পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক এবং সেরা নায়ক বলা যায়। তার সাথে আমার ছবির সংখ্যা 22টা। তো অসংখ্য ছবি নির্মাণ করেছি, তার সাথে আমার সক্ষতা, বন্ধুপূর্ণ সম্পর্ক এখনো বিদ্যমান। বেশ কিছুদিন আমি কাজ করছি না, গত 2 বছর হয়ে গেছে কাজ করছি না। কাজ করছি না এই অর্থে যে আমি যে ধরনের বাজেটে কাজ করি, যে ধরনের কাজে অভ্যস্ত, সেই ধরনের বাজেট সম্পন্ন দেওয়ার মতো প্রযোজক আসছে না বলে কাজ করছি না, হয়তো সামনে করবো। আর সিনেমা আমার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা সবকিছু এই মুহূর্তে। আমি সিনেমার বাইরে যখন ছিলাম তখন অন্যান্য ব্যবসার সাথে জড়িত ছিলাম, অন্যান্য কাজের সাথে জড়িত ছিলাম, কিন্তু পরবর্তী সময় সিনেমা আসার পর, সিনেমার নির্মাণে ঢুকে যাওয়ার পর, এটাই আমার প্রধান পেশা এবং নেশা। আপনার হচ্ছে সর্বপ্রথম সিনেমা 2002 সালে, 2002 সালে শুরু করেছিলাম, 2003 সালে রিলিজ করেছিল গডফাদার। গডফাদার আগে, যে প্রথম ছবিটা আমরা তৈরি করেছিলাম গডফাদার, কিন্তু গডফাদার আগে সেকেন্ড ছবি রিলিজ হয়, খালাস ছবির নাম, সুপার ডুপার হিট ব্যবসা করে। খালাসের পরে রিলিজ হয় গডফাদার। আচ্ছা, তাহলে সর্বমোট কতগুলো ছবি নির্মাণ করেছেন আপনি? 50-এর অধিক।
প্রায় 60 ছবির মতো কাছাকাছি বর্তমান। এতগুলো ছবি নির্মাণের সময় কোনো ছবি নির্মাণ করতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে? সিনেমা বানাতে গেলে প্রতিকূলতা তো থাকে অনেক রকমেরই, বিশেষ করে ফাইন্যান্স যদি ঠিক মতো সাপোর্ট না পাওয়া যায় ফাইন্যান্স, জি জি তো সেই ক্ষেত্রে সিনেমা বানাতে অনেক বেশি প্রতিকূলতা তৈরি হয়। জি। তা আমার সৌভাগ্য বলবো যে আমি ভালো ভালো ফাইন্যান্সের ছবি করেছি। আমি বড় প্রোডাকশন হাউস বাংলাদেশের অমিবনী প্রোডাকশন, দিলজল ভাই, খোরশেদন খসরু প্রোডাকশন, কালাম ভাই প্রোডাকশন, দিদার ভাই, সাজ্জাদ ভাই, এরকম জি জি অসংখ্য যারা চলচ্চিত্রে তখন ওই সময় সবচেয়ে বড় প্রোডাকশনগুলি আমি তাদের কাজ করেছি। আর বিভিন্ন প্রতিকূলতা তো বিভিন্ন সেক্টর থাকে, সিনেমা তো তার বাইরে না। চলচ্চিত্রে এমন একটি স্মৃতিমধুর ঘটনা যেটা কখনো কাউকে বলেন না, যদি আজকে আমাদের ক্যামেরার সামনে যদি শেয়ার করতেন। স্মৃতির অনেক স্মৃতি আছে, মানে Best যেটা আনন্দের স্মৃতি আছে, আবার বিরমণও আছে, অনেক কিছু আছে, কিন্তু কাউকে বলি নাই শেয়ার করে এরকম স্মৃতি তো আর লুকায়িত না। না না আজকে বলতে হবে, আজকে না, লুকায়িত কোনো স্মৃতি নাই, এরকম স্মৃতি না যে আমি যেটা বলতে চাই সেটা বলি নাই, চেপে রেখেছি, ওইরকম কোনো বিষয় আসলে নাই। আচ্ছা সব বলি। মজার ঘটনা বলেন যেটা আপনার সাথে ঘটছে। মজার ঘটনা অনেক আছে, আমাদের শিল্পীদের সাথে অনেক মজার ঘটনা আছে যারা কাজ করে। মোস্তানি ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, দুলাভাই ডাকি, তার সাথে অনেক মজার স্মৃতি আছে। দেখা যাচ্ছে শুটিং করতে গিয়ে উনি একবার এক ট্রাকশন নিজের গাড়ির ব্যথার জন্য লাগিয়ে গিয়েছিলেন শুটিং স্পটে, শুটিং চলাকালীন সময়। তো সেটা ছিল অ্যাকশন ছবি। তো ওনাকে বলছিলাম, সাথে ভাই এটা কি, আমার গাড়ি একটু প্রবলেম তো ওই জন্য করে এসেছি। আমি ঢাকা যাবেন কখন? আউটডোরে শুটিং তখন তেপান্তরে। ঢাকা যাবো মানে আমি তো আপনাকে নিয়ে তো কাজ করতে পারবো না, কারণ আমার ছবির মেইন ভিলেন এই ক্যারেক্টারটা। আচ্ছা আপনি ট্রাকশন লাগিয়ে সিনেমা শুটিং করবেন সেটা তো হবে না, আর ঢাকা যান, অন্য ভিলেন নিয়ে আসছে। তো সেই মুহূর্তে উনি ওটা খুলে ফেলেন, আচ্ছা ঠিক আছে চল শুটিং কর, অসুবিধা নেই চল। এরকম অনেক মজার মজার বিষয় আছে, মানে বিষয় আছে। আর সবগুলি মজা আসলে প্রকাশও করা যাবে না, কারণ এটা এক সময় থাকবে, মানুষ দেখবে। হ্যাঁ এই মজা করতে গিয়ে আমরা অনেক সময় অনেক রকম দুষ্টমি করেছি, এগুলো আসলে বলার মতো বিষয় না আসলে। আচ্ছা, তারপরে এটা মজার ঘটনা, তিনি তো বর্তমানে পরিচালক সমিতির মহাসচিব পদে আছে এবং ফিউচারে আপনি সভাপতি পদে নির্বাচন করবেন, যা আমরা জানি। আপনি এই ক্ষমতা থাকা মানে অবস্থায় কি ধরনের উন্নতি হয়েছে এখন পর্যন্ত? আমি পরপর 2বার নির্বাচিত মহাসচিব। আমি আমার চলচ্চিত্র পরিচালক সমিতির যারা সম্মানিত ভোটার আছেন তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, জি এবং এই 2 টার্মে আমি অবশ্যই চেষ্টা করেছি চলচ্চিত্র সমিতির জন্য যা যা কাজ করার। এবং আমি মনে করি যে অতীতের সমস্ত কাজকে সাথে আমরা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করতে পেরেছি, যেটা চলচ্চিত্র সমিতি দৃষ্টিবর হয়নি। হ্যাঁ হ্যাঁ এই প্রথম। আমরা অনেক খুব দামি জায়গায়, সুন্দর জায়গায়, মানে যেটাকে বলে লোকেশন, অনেক চমৎকার লোকেশনে আমরা পরিচালক সমিতির মিলন মেলা করেছি। আর পাশাপাশি অন্যান্য যে অনুষ্ঠানগুলি আছে, আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান, আমাদের বরণ্য ব্যক্তিত্বদের নিয়ে যা কিছু করার, তার সম্মানে যা কিছু করার, পাশাপাশি জুনিয়র যারা তোর মতো আছে তাদের প্রতি যে স্নেহ ভালোবাসার ব্যাপারটা। এবং তুই ভালো করে জানিস আমি তোকে কতটা পছন্দ করি, জি জি তা অবশ্যই, সেটা আমি শুরুতে বলা হয়ে গেছে। আর আমার এরকম ভাইয়ের সংখ্যা অসংখ্য ভাই আছে আমার, যারা আমি ধারণ করি, লালন করি বুকের মধ্যে তাদেরকে, যে আমার সাথে আমার এই ভাইগুলো আছে, এবং এটাই আমার বড় শক্তি। এবং এই আমার ইলেকশনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই দিন ইসলামের মতো সবাই। তো সুতরাং আমি পরিচালক প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করব, আর নির্বাচনের সবচেয়ে বড় শক্তি এই তারুণ্য নির্মাতারা। তো আমি আশা করি তারা আমাকে সাপোর্ট যেভাবে দেয় সামনেও দিবে। আর পরিচালক প্রেসিডেন্ট হলে অনেক কিছু করার সুযোগ থাকে, যে কাজগুলি অতীতে হয়নি। আমি বলবো যে ব্যর্থ হয়েছে বলবো না, অনেক কিছু হয়নি যেগুলি আমি করার চেষ্টা করব। আমি পরিচালক প্রেসিডেন্ট হলে ওই মন্ত্রণালয় থেকে আরম্ভ করে যে কোনো আছে লাভের খাতগুলি, ওইসব খাতের দিকে আমার নজর খুব একটা বেশি নাই, বা আমি ওইভাবে তাকাইও না। যেটা আমার ন্যায্য, আমার যেটা সম্মানের বিষয়, সেই জায়গাগুলি আমি দেখবো। কিন্তু ওই অর্থনৈতিক লাভ লালসার কারণে আমি কিছু করবো সেটা আমি করবো না, এই গ্যারান্টি দিতে পারি। আমাদের চলচ্চিত্র অবস্থা আপনি জানেন অনেকটাই ভঙ্গুর, তো কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের চলচ্চিত্র উন্নয়নের দিকে আগাবে? আমাদের আজকে দৈন্যদশা চলচ্চিত্রের, যেটা আসলে ছিল না অতীতে। আমরা একটা স্বর্ণালী সময় পার করেছি। আজকে এই প্রজন্ম খুব কঠিন একটা সময় পার করছে, স্ট্রাগল, মারাত্মক স্ট্রাগল এবং হতাশার একটা সময়। তো সেই ক্ষেত্রে অনেক পথ আছে, অনেকগুলি বিষয় আছে। আমাদের কর্পোরেটে যারা আছেন তারা চাইলেই কিন্তু চলচ্চিত্র লগ্নি করতে পারে, কারণ চলচ্চিত্র সমাজের দর্পণ, আয়না যাকে বলি।
আমাদের সমাজকে টিকিয়ে রাখতে হলে, সমাজের সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে, সন্ত্রাসমুক্ত রাখতে হলে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। সেই জায়গায় আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে যারা ইচ্ছা করলেই লগ্নি করতে পারে। লগ্নিকারকের সংখ্যা কমে গেছে একটাই কারণ, আমাদের অনেক সিনেমা হল ছিল একটা সময়ে, সেই সিনেমা হলগুলি এখন নেই। অনেক সিনেমা হল ভেঙে মার্কেট করা হয়েছে, কিন্তু মার্কেট করলেও বাধ্যতামূলক একটা সিনেপ্লেক্স থাকা, 2টা সিনেপ্লেক্স থাকা সরকারের আসলে নীতি নির্ধারণ করা উচিত ওরকম। পাশাপাশি প্রতিটা জেলায় আমাদের সাংস্কৃতিক কেন্দ্র আছে, কেন্দ্রগুলিকেও যদি সিনেমা হল হিসেবে ব্যবহার করা যায়, ওই আধুনিকভাবে তৈরি করা যায়, সেটাও হতে পারে। তারপর সিনেমার শিল্পের জন্য প্রণোদনা বলি বা লোন বলি, সে একটা প্রক্রিয়া ছিল 1000 কোটি টাকা, সেটা আসলে দাম কমাতে ছিল। সেটাকে ত্বরান্বিত করতে হলে অনেক সুযোগ সুবিধা দিতে হবে, ছাড় দিতে হবে। অনেক কঠিন প্যারাজলে আটকে রাখলে অনেকেই টাকা নিতে আগ্রহী না, উৎসাহী না, যার কারণে হলগুলি সেভাবে গড়ে উঠছে না, নতুন হল না। তার পাশাপাশি পুরান হলগুলো সেভাবে সংস্কার করা হচ্ছে না। এইগুলি অনেক পথ রয়ে গেছে। আর ভালো ছবি নির্মাণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের মেধাবী নির্মাতাদের দরকার, ভালো স্ক্রিপ্ট দরকার। একটা গল্পের সিনেমার কিন্তু মূল বিষয় গল্পটা যদি ভালো না হয়, আমাদের রাইটারের সংখ্যা অনেক কম, এবং আধুনিক গল্প তৈরি করার যে মানসিকতা, সেরকম রাইটার এই মুহূর্তে আমরা দেখছি না। এইদিকেও হান্টিং করা উচিত, দরকার যে অনেক রাইটার তৈরি করা। পাশাপাশি শিল্পী সংকট প্রকট। আমাদের শিল্পী, হাতে গোনা শিল্পীরা আছে যেগুলি আসলে একই মুখ দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। নতুন মুখ দরকার। আমাদের আরও বেশি চলচ্চিত্রে নতুন শিক্ষিত ছেলে মেয়ে আনা দরকার, কাজ করা দরকার। আর সর্বোপরি আমাদের যারা আছেন চলচ্চিত্র সমিতির মধ্যে যারা আছেন, অনেক মেধাবী ডিরেক্টর আছেন যারা অনেক সময় ধরে কাজ করছেন না, তাদেরকে কাজে লাগানো দরকার। এবং আমি মনে করি যে এইখানে অনেক মেধাবী লোকজন আছে, শুধুমাত্র সুযোগের কারণে সেভাবে জ্বলে উঠতে পারছে না। সেই জ্বালানোর জন্য বাতি জ্বালিয়ে দিতে হবে, এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে, নায়ক রাজ্জাকের পরে আমরা এখন ইদানিং দেখছি কিছু তরুণ আর্টিস্টদেরও স্টার, সুপারস্টার, মেগা স্টার বলে আখ্যায়িত করা হচ্ছে। তো এইটার আসলে কি কিসের উপর ভিত্তি করে বলা হয়? বা আসলে এটা হচ্ছে নায়ক রাজ্জাক, এই উপাধি পাওয়া খুব সহজ জিনিস না। তার দীর্ঘদিনের সাধনার ফসল এবং দীর্ঘদিন তার চলচ্চিত্র অবদানের কারণে নায়ক রাজ্জাক হয়েছে। সেটা সারা দেশে সমাদৃত হয়েছে, সারা দেশের মানুষ গ্রহণ করেছে, যার কারণে সে নায়ক রাজ্জাক হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। এবং এখন পর্যন্ত উনি নাই, কিন্তু তারপরে উনি সেই অবস্থানে আছেন এখন পর্যন্ত। আর পরবর্তী সময়ে আমাদের স্টার, সুপার স্টার, মেগা স্টার, এরকম অনেক তকমা আছে। হ্যাঁ, তকমা আছে না, তকমা যারা লাগায় নিজেরা লাগায়। আর বিশেষ করে সাংবাদিকরা এই তকমাগুলি তৈরি করে, নায়িকা নিয়ে নায়ক নিয়ে তৈরি করে। এবং এটা আমি মনে করি এক ধরনের মানুষকে গাছে উঠিয়ে মহিত কেটে নেওয়ার মতো। অনেকে এভাবে তকমা দিয়ে অনেক উপরে উঠানো হয়, পরবর্তী সময় দেখা যায় তার কোনো রেজাল্ট নেই, কিছু নাই, কিন্তু সে না পারে ওইখানে থাকতে, না পারে নিচে নামতে। তো এইগুলি আসলে তকমা দেওয়া, তকমা নির্ভরতা ছাড়া উচিত। আপকামিং ফিল্ম মেকার যারা, আপনি পরিচালক সমিতির মহাসচিব হিসেবে তাদের প্রতি কি পরামর্শ দেন, যারা নতুন আসতে চায় বা কাজ করতে চায়, যারা চলচ্চিত্র নির্মাণ শিখছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি? আপকামিং নির্মাতা যারা আছে অনেকেই কাজ করছে, এর মধ্যে ইয়াং তরুণ নির্মাতা অনেকে আছে কাজ করছে। রাহেম রাফি, হিমেল আশরাফ, তবু খান, সৈকত নাসির, এরকম অনেকে আছেন যারা কাজ করছে। বা দিন ইসলাম বলি, বা আমাদের নিলয় বলি, এরকম অনেকে আছে। আমি সব নাম আসলে এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের অসংখ্য তরুণ নির্মাতা আছে যারা ভিতরে পুঞ্জীভূত মেধা জমিয়ে রেখেছে, সুযোগ পেলে সেটা প্রকাশ করতে পারবে। এবং তাদের জন্যে আমাদের সার্বিক সহযোগিতা সুবিধা সেরকম তো একটা সংগঠন না যে প্রযোজক এনে দিবে। প্রযোজকটা যে ডিরেক্টর, তারই জোগাড় করতে হয়, তার মেধার গুণে সে জোগাড় করে। সমিতি যতটা সাপোর্ট দেওয়া দরকার। বিভিন্ন সময়, অনেক সময় চলচ্চিত্র করতে গিয়ে দেখা শিল্পীর সাথে ঝামেলা হয়, কলা বিশ্ববিদ্যালয়ের সাথে ঝামেলা হয়, সেটা আমরা খুব সঠিকভাবেই ট্যাকেল দিই। এইগুলির ব্যাপারে সহযোগিতা করা যায়। আর নির্মাতা তৈরি হয় নিজের গুণে, নিজের মেধায়, নিজের সত্তায়। প্রযোজক আনে তার নিজস্ব কায়দা কানুনে, তার বুদ্ধিমত্তা দিয়ে। সুতরাং আমাদের করা যতটুকু দরকার, আমাদের একটা সংগঠনের মেম্বার যারা উদীয়মান, যারা তরুণ, তাদের দিকে তাকিয়েছে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের সিনেমা, সারা বাংলাদেশের দর্শক। তারা নিজেদের মেধা প্রয়োগ করে তাদের মতো করে চমৎকার ছবি নির্মাণ করবে, এটাই আশা করি। এবং সেই নির্মাণের ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা লাগে, সাধ্যমতো সহযোগিতা করবে। আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের প্রতি কিছু বলেন।
বাংলা চলচ্চিত্র দর্শকের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, কারণ শাহীন সুমন আজকে নামটা এখানে বসে কথা বলছি সেটাও তাদের কারণেই। তারা আমার সিনেমা দেখেন বলেই আজকে শাহীন সুমন হতে পেরেছি, আজকে কথা বলতে পারছি। আর তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা আমার, তাদের প্রতি সেলোটা আমার, যে তারা হলে এসে ছবি দেখেন বলেই বাংলা সিনেমা এখনো টিকে আছে। এবং আমি একটা জিনিস চাই সবসময় দর্শকের কাছে, যে সামনের সিনেমা হলে গিয়ে সামনে যতগুলি সিনেমা আসবে সব সিনেমা হলের দর্শক যাতে আসে, দর্শক যাতে হলে গিয়ে সিনেমা দেখে, হল থেকে হল বিমুখ হয়ে সিনেমা না দেখে সিনেমা নিয়ে যাতে কোনো মন্তব্য না করে, সিনেমা দেখে ভালো মন্দ যে মন্তব্য করুক কিন্তু সিনেমা হলে আসুক সবাই। ধন্যবাদ শাহীন ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সিনেমার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে চ্যানেল সিনেল্যাব 24, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন।